শনিবার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে ৬ সংস্কার কমিশন, জানালেন আইন উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা ফেব্রুয়ারির মাঝামাঝিতে। পাচারের অর্থ পাচারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের লকার তল্লাশিতে আদালতের অনুমতি চায় দুদক। হালনাগাদ কর্মসূচিতে যুক্ত হচ্ছে ১.৫ কোটি নতুন ভোটার। বাদ পড়ারা নিবন্ধন করতে পারবেন ১১ এপ্রিল পর্যন্ত। এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও ৩ মাস সময় চান অর্থ উপদেষ্টা। ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্যাটের চেয়ে বেশি হারে দাম বাড়ানোর অভিযোগ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে ৬টি সংস্কার কমিশন। কমিশনগুলো সেদিন সর্বসম্মতভাবে সুপারিশ পেশ করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান আসিফ নজরুল। তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতে যাত্রা করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলো চাইলে রমজান মাসে কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব বলেও জানান আইন উপদেষ্টা। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি যমুনায় কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠককালে পাচার হওয়া সম্পদ শনাক্ত এবং উদ্ধারে সহযোগিতার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈর শাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণী, ঘনিষ্ঠ এবং রাজনীতিবিদরা শত শত বিলিয়ন ডলার চুরি করে টরন্টোর বেগমপাড়া এলাকায় সম্পদ কেনা সহ পাচার করেছে। সম্পদ উদ্ধার এবং রাষ্ট্র সংস্কারে নেওয়া অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানান হাই কমিশনার অজিত সিং। আদালতের আদেশ পেলে বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের লকারে তল্লাশি চালাবে দুদক। বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI-তে অভিযান চালানো হয়েছে। প্রতিষ্ঠানটির নামে IFIC ব্যাংকে ৩৫ কোটি টাকার বেশি FDR এর তথ্য মিলেছে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজনে গণমাধ্যমের মুখোমুখি হন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভল্ট অবরুদ্ধ করা সহ বেশ কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতি ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠানের অর্থ কেলেঙ্কারির তথ্য তুলে ধরেন। দুদক মহাপরিচালক জানান, ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। জনাব গোলাম মোহাম্মদ আলমগীর গত আয়ের উৎস বহির্ভূত ২৭ কোটি ৮৬ লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগী হিসেবে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে CRI অভিযান চালিয়ে ৩৫ কোটি ২১ লক্ষ টাকা FDR এর তথ্য পেয়েছে দুদক। CRI নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, IFIC ব্যাংকে CRI নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার FDR রয়েছে। বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর SK সুর চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের সন্ধান পায় দুদক। প্রাথমিকভাবে অন্য কর্মকর্তাদের লকারেও বিপুল পরিমাণ বৈদেশিক সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল থেকে পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে
সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেলে অন্য ব্যাংকগুলোর লকারেও দুদক অভিযান চালাবে বলে জানান তিনি। শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে প্রয়োজন হলে সবখানেই যাব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী 11 এপ্রিল পর্যন্ত অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। কোনো তথ্য সংগ্রহকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে খতিয়ে দেখার কথাও জানান তিনি। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। গত 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহের কাজ শেষ হয় সোমবার। সংগৃহীত প্রাথমিক তথ্য নিয়ে মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানায়, এবারের হালনাগাদে 49,70,388 জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। মৃত ভোটার বাদ পড়েছেন 15,23,000। বাদ পড়া ভোটার বৃদ্ধির হার 2.44। নতুন ও ভোটার নিবন্ধন হয়েছেন 1.46। মোট বৃদ্ধির হার সেক্ষেত্রে 3.9। হালনাগাদে 16 লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। বাদ পড়া ভোটার যারা ছিলেন পুরুষদের ক্ষেত্রে 14 লক্ষ প্লাস আর তথ্য আমরা পেয়েছি, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 16 লাখ। আগামী 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন চলবে জানিয়ে আখতার আহমেদ বলেন, মিথ্যা তথ্য দিয়ে কেউ ভোটার হয়েছে কিনা এমন তথ্য নেই ইসির কাছে। যে ভোটার তালিকা হালনাগাদ সঠিক নির্ভুল ভোটার তালিকাটা করার সে প্রচেষ্টা চলমান থাকছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাত সংস্কারে 3 প্রস্তাবনা উপস্থাপন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ খাত ঠিক করতে হলে সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আর সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়ায় কোনো রকম ধোঁয়াশা তৈরি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাজী বাপুকে সঙ্গে নিয়ে তানজিদ ভুইয়ার আরেকটি প্রতিবেদন। দেশকে নতুন করে সাজাতে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনার প্রস্তাবনা নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খন্দকার মোশাররফের এই সংবাদ সম্মেলন। 50 বছর আগের তুলনায় জনগণ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। সময়ের এই পরিবর্তনের সাথে বিশ্বায়ন, তথ্য প্রযুক্তির সহজলভ্যতা জনগণের প্রত্যাশা বৃদ্ধি করেছে বহুলাংশে। এ খাতের সংস্কারে দলের পক্ষ থেকে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। জাতির জন্য আমরা এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি, যে প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার জনগণের নির্বাচনে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, তাই অন্তর্বর্তী সরকারের উচিত সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দেয়া। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন, করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে, গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতা কুক্ষিগত করতে দেশের অর্থনীতি ধ্বংসের পাশাপাশি মানুষের মৌলিক অধিকার হরণ করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন পেছানো ঠিক হবে না। বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে যাত্রাবাড়ি থানা বিএনপি আয়োজিত 31 দফা কর্মশালার প্রশিক্ষণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। 31
33 দফার অন্যতম মূল যে সাংবিধানিক সংস্কার রয়েছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটিকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে, যাতে কোনো নির্বাচন আর কোনো কারচুপি না হয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা সকল সময় চলবে। সুতরাং এই সংস্কারের কথা বলে যারা আজকের নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চান, এদেশের মানুষ কিন্তু এটা মেনে নেবে না। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, চাল ডাল সহ অতি চাহিদা সম্পন্ন পণ্যের ঘাটতি হতে দেয়া হবে না। ভ্যাটের চেয়ে ব্যবসায়ীরা বেশি হারে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ উপদেষ্টার। বিস্তারিত শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মূল্যস্ফীতির হার 2 অঙ্ক ছাড়িয়েছে অনেক আগেই। তারপরও অর্থের যোগান বাড়াতে গেল মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার, যা মরার উপর খাড়ার ঘায়ের মতো। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, চাল সহ বিভিন্ন পণ্যের মজুত এবং সরবরাহ স্বাভাবিক না থাকায় বেড়েছে মূল্যস্ফীতি। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় কাজ। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা। আমরা তো চাল, আজকেও আবার বলছি, তারপরে আপনার মুসুর ডাল, এগুলো কিন্তু অনবরত দিচ্ছি। আমাদের কিন্তু একটা বিরাট চাপ পড়েছে ফরেনেতে, এবং কালকে তো সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সাথে বসছি, ডেপুটি গভর্নরের সাথে ব্যাংকার হচ্ছে, তাদেরকে আমরা বলি যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো 3 মাস সময় লাগবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6, 7, 22 যেতে পারি, এটা বেটার হয় আমাদের। মূল্যস্ফীতি কমাতে আগামী মার্চের সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমি যখন বাজেট রিভাইজ করব এবং বাজেট হবে তখন তো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। তার উপরে রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকান নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আতাউর রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এ রুল দেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে অনারেবল হাইকোর্ট ডিভিশন 2 সপ্তাহের জন্য রুল জারি করেছেন কেন তাকে জামিন দেওয়া হবে না। জনাব তারেক রহমান সাহেব ছিলেন, পাশাপাশি 21 টিভির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম সাহেব এবং প্রখ্যাত সাংবাদিক ডক্টর কনক সারোয়ার সাহেব ছিলেন। ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহীর অভিযোগ। আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন, কারণ মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না। ইউনাইটেড বাই ইউনিক বা স্বকীয়তার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে পালন হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। সম্প্রতি জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনে দেখা গেছে দেশে প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন 53 জন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীদের জন্য চ্যালেঞ্জিং একটি রোগের নাম ক্যান্সার। প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন হয়ে আসছে। গণসচেতনতা এই সম্বন্ধে মানুষের গণদাবি উঠানোর বিকল্প আমি কোনো পথই দেখি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে রোগের মধ্যে বিশ্বের 2য় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যান্সার। প্রতি বছর বিশ্বজুড়ে এতে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায় দেশে বর্তমানে প্রতি লাখ ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা 106 জন। এছাড়া প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 53 জন।
বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ও গবেষকদের প্রতিবেদনে আরও উঠে আসে মোট মৃত্যুর 12% ক্যান্সারের রোগী। পুরুষের মধ্যে 5টি ক্যান্সার বেশি, এর মধ্যে আছে ষড়যন্ত্র 13%, পাকস্থলী 10.4%, ফুসফুস 8.7%, ঠোঁট ও মুখগহ্বর 7% এবং খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন দেশের 6.1% মানুষ। নারীদের প্রধান 5টি ক্যান্সারের মধ্যে আছে স্তন ক্যান্সার 36.4%, জরায়ুমুখ ক্যান্সার 11.1%, ঠোঁট ও মুখগহ্বর 10.1%, থাইরয়েড 7.1% এবং ডিম্বাশয় ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 5.1% মানুষ। আক্রান্তদের মধ্যে 93% রোগীর বয়স 18 থেকে 75 বছর। ক্যান্সার রোগীদের মধ্যে 2.4% শিশু এবং 5.1% রোগীর বয়স 75 বছরেরও বেশি। ক্যান্সার রোগীদের মধ্যে 17% উচ্চ রক্তচাপ, 11% ডায়াবেটিস, 6% হৃদরোগ এবং 3% কিডনি রোগ আছে। 2% ক্যান্সার রোগীর স্ট্রোক এবং প্রায় 76% পুরুষ রোগীর ধূমপানের ইতিহাস আছে। বিশেষজ্ঞরা বলছেন আশঙ্কার বদলে সচেতনতা এবং নিয়ন্ত্রিত জীবনযাপন বেশি জরুরি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। চতুর্থ দিনে এসে চিরচেনা রূপ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা। পাঠক, লেখক আর বইপ্রেমী দর্শনার্থীদের পদভারে মুখর হয়ে ওঠে সরোয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। জুলাই গণ অভ্যুত্থানের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন আর লিখনে সাজানো হয়েছে মূল সড়ক থেকে বইমেলার স্টলগুলো। স্বাধীনতায় পেয়েছি, তো সেগুলা বইয়ের মাধ্যমে দেখে অনেক ভালো লাগতেছে, এমন ফিলিংস কাজ করতেছে। যেগুলা সামনাসামনি দেখছি ওগুলো এখন বইয়ের পাতার মাধ্যমে দেখতে পারতেছি। মনে না চাইতেও মনে এসে পড়ছে যে এটা জুলাইয়ের ঐতিহ্যবাহী জিনিস, বা এই যে দেখেন এই ছবিটা দেখেন, দেখে কিন্তু মনে হইতেছে আসলে এটা আমাদের গর্বের বিষয়। আসলে শতাধিক সুপারিশ রেখে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুইদ চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য বলেও জানান আব্দুল মুইদ চৌধুরী। দুপুরে 12:30 আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। আর এর বাইরে এখন বলার কিছু নাই। 100-এর বেশি সুপারিশ আছে। রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া 11 বছর বয়সী কিশোরী আরবে ইসলাম সুবার সন্ধান মিলেছে। পুলিশ জানায়, প্রেমের টানে নওগাঁর একটি কিশোরের সঙ্গে পালিয়ে সেখানেই অবস্থান করছে সুবার বাড়ি বরিশাল। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য 2 মাস আগে ঢাকার আত্মীয়র বাসায় আসে। ওই বাসা থেকে বেরিয়ে 2 ফেব্রুয়ারি থেকে লাপাত্তা ছিলেন সুবা। পরে তার সন্ধান চেয়ে বাবা ইমরান রাজীব 3 ফেব্রুয়ারি আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন। টানা তৃতীয় দিনের মতো বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সকাল 8:30টার দিকে আইকিউ এয়ারের সূচকে ঢাকার গড় বায়ুমান লিপিবদ্ধ করা হয় 248, যাকে খুব অস্বাস্থ্যকর গণ্য করা হয়। 244 স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে কিরগিজস্তানের রাজধানী বিশকেক, আর 236 স্কোর নিয়ে তৃতীয় ইরাকের রাজধানী বাগদাদ। এর পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। গত দুদিনও বায়ু দূষণের শীর্ষে ছিল ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথম ধাপে 205 জন ভারতীয় সহ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে পাল্টা প্রতিশোধ হিসেবে আমদানিকৃত মার্কিন পণ্যে 15% শুল্ক আরোপ করেছে চীন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার C-17 নামের একটি সামরিক বিমান টেক্সাস থেকে 205 জন ভারতীয় নাগরিককে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতের সংবাদ মাধ্যম NDTV এ খবর জানিয়েছে।
এর আগে আটক অবৈধ অভিবাসীদের গুয়েতেমালা, পেরু ও হন্ডুরাসে ফেরত পাঠিয়েছে মার্কিন সামরিক বিমান। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে টেক্সাসের এল প্যাসো এবং ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো থেকে আরও 5,000 অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। চীনা পণ্যে 10% শুল্ক আরোপের পাল্টা হিসেবে একাধিক মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসে 15 আর অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ি আমদানিতে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্ত সহ অন্যান্য বাণিজ্য সম্পর্কিত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে বেইজিং। এর আগে কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির পাল্টা শুল্ক আরোপের হুমকি এবং সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এদিকে ফেডারেল ঋণ, অনুদান এবং অন্যান্য আর্থিক সহায়তা বন্ধে ট্রাম্পের ঘোষণায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আদেশ দিয়েছেন মার্কিন বিচারক লরেন আলী খান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলা খবর ফুটবল। ফুটবলার এবং কোচের দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশ নারী ফুটবল বর্তমান সময় ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত ইস্যু। এর মধ্যে লাগাতার হত্যা এবং ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাদেশ নারী দলের ফুটবলার হিসেবে তিনি এবং তার সতীর্থরা কিছু বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। এরপর থেকে লাগাতার হুমকি পাচ্ছেন তিনি। বিপিএল ঘিরে নানা অভিযোগ, যার পুরো দায় এসে পড়েছে বিসিবির ঘাড়ে। ফিক্সিং তদন্তে ইতিমধ্যে কাজ শুরু করেছে বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট। এবার তাদের সহযোগী হিসেবে স্বাধীন তদন্ত কমিটির ঘোষণা দিয়েছে সংস্থাটি। 3 সদস্যের কমিটিতে আছেন একজন সাবেক বিচারপতি, একজন সাবেক ক্রিকেটার এবং একজন আন্তর্জাতিক আইনজীবী। নিজস্ব মতামতের মাধ্যমে বোর্ড এবং আকুকে সহায়তা করবেন তারা। বিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। ক্রিকেটের আরও খবর। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানালেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার দিমুথ করুণারত্নে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে ক্যারিয়ারের শেষ টেস্টে খেলবেন লঙ্কান ওপেনার। অজিদের বিপক্ষে ম্যাচটি হবে তার ক্যারিয়ারের 100তম ম্যাচ। এর আগে সব মিলিয়ে টেস্টে 7,172 রান করেন করুণারত্নে। আছে 16টি সেঞ্চুরি। তার টেস্টের সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছিল বাংলাদেশের বিপক্ষে। 2021 সালে করেছিলেন 244। শ্রীলঙ্কাকে দীর্ঘদিন টেস্টে নেতৃত্ব দিয়েছেন এই ওপেনার। শ্রীলঙ্কার হয়ে 50টি ওয়ানডেও খেলেন করুণারত্নে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শনিবার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে 6 সংস্কার কমিশন, জানালেন আইন উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা ফেব্রুয়ারির মাঝামাঝিতে। পাচারের অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের লকার তল্লাশিতে আদালতের অনুমতি চায় দুদক। হালনাগাদ কর্মসূচিতে যুক্ত হচ্ছে 1.5 কোটি নতুন ভোটার। বাদ পড়ারা নিবন্ধন করতে পারবেন 11 এপ্রিল পর্যন্ত। এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও 3 মাস সময় চান অর্থ উপদেষ্টা। ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্যাটের চেয়ে বেশি হারে দাম বাড়ানোর অভিযোগ। দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।